এরপর আমরা টিয়ান রেনকে দেখি। সে জুজিকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু সানমুন এম্পায়ারের সব অফিসাররা আমাকে আমার উত্তরসূরি বেছে নিতে বলছে, অথচ আমি এখন আমার জীবনের সবচেয়ে উঁচু অবস্থানে আছি, আর এই মুহূর্তে আমার শক্তিও অত্যন্ত বেশি। জুজি বলল, এটা কেউ জানে না, কিন্তু আপনি অসুস্থ। হয়তো সবাই আপনার অসুস্থতার কথা জেনে গেছে, আর সেই ভয়েই তারা আপনাকে উত্তরসূরি বেছে নিতে বলছে। টিয়ান রেন বলল, তোমাকে ছাড়া আমার অসুস্থতার কথা আর কেউ জানে না, আর আমি জানি তুমি কখনোই আমার দুর্বলতার কথা কাউকে বলবে না। মানে কেউ আমার অসুস্থতার কথা জানে না, তারা শুধু চায় আমি দ্রুত তোমার সাথে মিলিত হয়ে একটা সন্তান জন্ম দিই। সে জুজিকে একটা ইনজেকশন দেখালো, যার মধ্যে টিয়ান রেনের জেনেটিক্স ছিল। সে বলল, তোমাকে আমার জেনেটিক্স তোমার শরীরে নিতে হবে, যাতে আমাদের সন্তান জন্মালে তার ড্র্যাগন মার্শাল সোল থাকে, আর সে ভবিষ্যতে সানমুন এম্পায়ারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। জুজি ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে কখনো ভাবেনি যে তাকে টিয়ান রেনের সাথে সন্তান জন্ম দিতে হবে, কিন্তু এখন তার সামনে আর কোনো পথ ছিল না, তাই সে টিয়ান রেনের কথা মেনে নিল। জুজি বলল, তোমাকে বেশি কিছু ভাবার দরকার নেই, আমি তোমাকে কষ্ট দেব না। আমি চাই তুমি যে সন্তান জন্ম দেবে তার বাবা আমি হই। আমার ছাড়া এই অধিকার আর কারো নেই। আপাতত তুমি সন্তানের দিকে মন দাও, তোমার সব কাজ জেনারেল নাহাই সামলাবে। জুজি চুপচাপ সেই জেনেটিক্স ইনজেকশন নিয়ে নিজের ঘরে ফিরে এলো। সে বুঝতে পারছিল না তাকে টিয়ান রেনের সন্তানের মা হওয়া উচিত কিনা। তার কাছে ইউহাওয়ের রক্তও ছিল, আর সে সেটার দিকে তাকিয়ে থাকতে লাগল। এদিকে আমরা ইউহাওকে তার ঘরে অচেতন অবস্থায় দেখি। হঠাৎ সে স্বপ্ন দেখে শাও ইয়াও তার ড্যাগার দিয়ে ওয়াটংয়ের উপর আক্রমণ করছে। এতে ভয়ে ইউহাওয়ের জ্ঞান ফিরে আসে। নিজেকে নিজের ঘরে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না সে সেখানে কিভাবে এলো। সে ভাবতে লাগল, শাও ইয়াওয়ের সাথে লড়াইয়ের পর আমার শরীরে 9টা ড্যাগারের আঘাত আর 18টা ক্ষত ছিল, কিন্তু এখন আমি কোনো ব্যথাই অনুভব করছি না। এটা কিভাবে সম্ভব? সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে নিজের শরীর পরীক্ষা করতে লাগল। তখন সে জানতে পারে তার সব ক্ষত পুরোপুরি সেরে গেছে, এমনকি তার সোল পাওয়ার আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে গেছে। এই সময় কিউ কিউ আর ই গাই সেখানে এসে যায়। তারা জিজ্ঞেস করতে লাগল, তোমার সাথে কি হয়েছিল? তুমি পুরো 7 দিন ধরে অচেতন ছিলে। এই কথা শুনে ইউহাও অবাক হয়ে গেল, কারণ সে ভাবতেই পারেনি যে সে 7 দিন ধরে অচেতন ছিল। কিউ কিউ আবার বলল, তুমি তো ড্র্যাগন সিটিতে ছিলে, তাহলে তুমি হেভেনডাউ সিটিতে কিভাবে এলে? আর ওয়াটং তোমাকে এত দ্রুত কিভাবে খুঁজে পেল? ইউহাও বলল, এটা অনেক বড় গল্প, পরে বলবো। এখন বলো, ওয়াটং কি আমাকে এখানে নিয়ে এসেছিল, আর সে এখন কোথায়? কিউ কিউ বলল, ওয়াটং তোমাকে এখানে রেখে কিছু না বলেই চলে গেছে। তার অবস্থা খুব একটা ভালো লাগছিল না, কিন্তু সে কাউকে কিছু বলেনি। ইউহাও মনে মনে ভাবল, হয়তো আমি 9টা আঘাত নেওয়ার পর শাওয়াও তার প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াটংকে ছেড়ে দিয়েছে, আর সে আমাকে এখানে রেখে চলে গেছে। কিন্তু সে কোথায় যেতে পারে? আমাকে দ্রুত তার খোঁজ বের করতে হবে। সে সরাসরি বেবের কাছে চলে গেল। ইউহাওকে জ্ঞান ফিরে পেতে দেখে বেবে খুব খুশি হল, কিন্তু তারপরই সে ইউহাওকে বকতে শুরু করল, কারণ সে কিছু না জানিয়ে হেভেনডাউ সিটিতে চলে গিয়েছিল। ইউহাও বলল, রাগ করার দরকার নেই, আমি একটা গোপন খবর পেয়েছিলাম, তাই আমাকে দ্রুত হেভেনডাউ সিটিতে যেতে হয়েছিল। ড্র্যাগন সিটিতেও সানমুন এম্পায়ারের আর্মি আক্রমণ করেছিল। সেখান থেকে বাঁচতে আমাকে এক্সট্রিম নর্থে যেতে হয়েছিল, আর আমি আবার ড্র্যাগন সিটিতে ফিরতে পারিনি। তাই হেভেনডাউ সিটির যাওয়ার সিদ্ধান্ত নিই, কারণ এটা টাংস অ্যাক্টের জন্মস্থান। আর আমি খবর পেয়েছিলাম তেং ইয়াও সেখানে আছে, তাই আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, অনেক খোঁজাখুঁজির পরও তেং ইয়া সম্পর্কে কিছু জানতে পারিনি। তেং ইয়াওয়ের কথা শুনে বেবে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি তেং ইয়াওয়ের খবর কিভাবে পেলে? আর যদি সে হেভেনডাউ সিটিতে না থাকে, তাহলে কি তুমি তার খোঁজ বের করতে পারবে? ইউহাও তার ইমিটেশন স্কিল ব্যবহার করে বেবেকে একটা ইভিল সোল মাস্টারে পরিণত করল। চারপাশের পরিবেশও সে এমন করে দিল যেন এটা ইভিল সোল মাস্টার্সদের ঘাঁটি। এরপর সে ডেমি প্লেন থেকে কিছু ডেথ সোলজার্স বের করে আনল। ইউহাও সেই ইভিল সোল মাস্টার চুইয়ানকেও বের করে আনল, যাকে সে হেভেনডাউ সিটিতে বন্দী করেছিল। চারপাশ দেখে চুইয়ান মনে করল সে হোলি স্পিরিট কাল্টে আছে, আর ইউহাওকে জিজ্ঞেস করতে লাগল সে কে। ইউহাও বলল, তোমার আমার সম্পর্কে জানার কোনো অধিকার নেই, শুধু এটুকু জানো লিডার জংলিউ আমাকে এখানে পাঠিয়েছে। জংলিউয়ের নাম শুনে চুইয়ান মাথা নিচু করে সম্মান জানাল। ইউহাও জিজ্ঞেস করল,
যখন আমি হেভেনডাউ সিটিতে এসেছিলাম তুমি অচেতন ছিলে, তোমার এই অবস্থাকেই করেছে। আর হোলি লেডি কোথায়? চুইয়ান বলল, একজন সোল সেন্ট রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছিল। তাকে থামাতে গিয়ে আমি হঠাৎ অচেতন হয়ে যাই। এরপর কি হয়েছে আমি জানি না। আর ব্লু সিলভার হোলি লেডি বর্তমানে হোলি স্পিরিট কাল্টের হেডকোয়ার্টার্সে আছে। ইউহাও এরপর আরেক হোলি লেডি অর্থাৎ শেয়াও তাও সম্পর্কে জিজ্ঞেস করল। চুইয়ান বিস্মিতনে বলল, ইভিল ফায়ার হোলি লেডি তো ব্রেক থ্রু করার পথে ছিল, কিন্তু তার মার্শিয়াল সোল স্থির ছিল না, তাই গ্র্যান্ড লিডার নিজেই তাকে নিজের কাছে রেখেছে। আপনি কি এটা জানেন না? এবার চুইয়ান বুঝতে পারল ইউহাও আসলে হোলি স্পিরিট কাল্টের সদস্য নয়। সে সঙ্গে সঙ্গে ইউহাওর উপর আক্রমণ করল। কিন্তু তার আগেই ইউহাও তার নেক্রোম্যান্সি ম্যাজিক ব্যবহার করে তাকে ধরে ফেলল এবং তার স্মৃতি দেখতে চেষ্টা করল, যাতে হোলি স্পিরিট কাল্টের হেডকোয়ার্টার্স সম্পর্কে জানা যায়। কিন্তু প্রতিটি ইভিল সোল মাস্টারের মার্শিয়াল সোলে একটি সিল লাগানো থাকে। ইউহাও যখন তার স্মৃতিতে ঢোকার চেষ্টা করল, তখনই তার শরীর এক বিশাল বিস্ফোরণের সাথে ধ্বংস হয়ে গেল। বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশের এলাকা ধ্বংস হয়ে গেল। তবে সৌভাগ্যবশত ইউহাও একটি আইস শিল্ড তৈরি করেছিল, যার ফলে তার আর বেবের কোনো ক্ষতি হয়নি। এই সময় সানশি আর বাকিরাও সেখানে পৌঁছে যায়। তারা যখন জানতে পারে তেংইয়া হোলি স্পিরিট কাল্টের হেডকোয়ার্টার্সে আছে, তখনই তাকে উদ্ধার করতে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু বেবে তাদের থামিয়ে দেয়। সে বলল, এখন আমাদের হেডকোয়ার্টার সম্পর্কে কিছুই জানা নেই, আর হোলি স্পিরিট কাল্টের সাথে লড়াই করা এত সহজ হবে না। তাই সবচেয়ে ভালো হবে আমরা সি গড প্যাভিলিয়নের সাথে এই বিষয়ে কথা বলি। এরপর সে সঙ্গে সঙ্গে ইউহাওকে নিয়ে এল্ডার শুয়ানের কাছে চলে যায় এবং তাকে টেংইয়া সম্পর্কে সব বলে দেয়। টেংইয়ার কথা শুনে এল্ডার শুয়ান খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন, তোমাদের চিন্তা করার দরকার নেই, যাই হোক না কেন আমরা টেংইয়াকে অবশ্যই উদ্ধার করব। আমি ইউনজি আর শাওজিয়েকে তোমাদের সাথে পাঠাবো। এই দুই হাইপার ডৌলুও থাকলে তোমাদের টেংইয়াকে উদ্ধার করতে বেশি সমস্যা হবে না। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে গেল এবং এল্ডার শুয়ানকে ধন্যবাদ জানালো। ইউহাও জিজ্ঞেস করল, যখন ওয়াতং আমাকে এখানে নিয়ে এসেছিল তখন তার অবস্থা কেমন ছিল? যাওয়ার আগে সে কি কিছু বলেছিল? সে কোথায় যাচ্ছে বা কবে ফিরবে? সে আমাকে অনেক সাহায্য করেছে, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এল্ডার শুয়ান বললেন, যখন সে তোমাকে নিয়ে এসেছিল তখন মানসিকভাবে খুব অস্থির লাগছিল, যেন তার মনে কিছু চলছিল। সে আমাকে বলেছিল যে সে কাল্টিভেশন করতে যাচ্ছে এবং কিছুদিন যেন কেউ তাকে বিরক্ত না করে। কিন্তু সে কোথায় কাল্টিভেশন করতে গেছে সেটা আমি জানি না। সে তোমার মতোই খুব ট্যালেন্টেড, আর আমি চাই কাল্টিভেশনের পর সে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাক। ইউহাও কিছুই বুঝতে পারছিল না যে সে কিভাবে শাওয়াওয়ের হাত থেকে বেঁচে গেল। তাই সে একা গিয়ে তার স্পিরিচুয়াল সিয়ের মধ্যে স্নো এমপ্রেস আর বিংবিংকে এই বিষয়ে জিজ্ঞেস করল। থিয়েনমিং বলল, শেষ ড্যাগারের আঘাতের পর যখন তুমি অচেতন হয়ে পড়েছিলে, তখন আমরা সবাই নিজেদের জীবন দিয়ে তোমাকে বাঁচানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু তখন শাওয়াও এমন কিছু করল যা আমাদের সবাইকে অবাক করে দিল। এরপর আমরা কিছুক্ষণ আগের দৃশ্য দেখি। শাওয়াও ইউহাওয়ের বুক থেকে ড্র্যাগন বের করে সেটাকে অদৃশ্য করে দিল। তারপর সে ইউহাওকে লাইট হোলি ড্র্যাগন পিল খাওয়াতে খাওয়াতে বলল, আমি আশা করিনি, কিন্তু তুমি তোমার বন্ধুদের প্রতি খুবই বিশ্বস্ত। এই ড্র্যাগন পিল তোমার শরীরে প্রয়োজনীয় এনার্জির ঘাটতি পূরণ করবে, আর তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তোমার লেভেলের সোল মাস্টার এটা শুধু তখনই ব্যবহার করতে পারে যখন সে পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। তাই আমি তোমাকে এতটা গুরুতরভাবে আহত হতে বাধ্য করেছি যাতে তুমি ড্র্যাগন পিলের পাওয়ার সঠিকভাবে ব্যবহার করতে পারো। ড্র্যাগন পিলের কারণে ইউহাওয়ের সব ক্ষত সম্পূর্ণ সেরে যায়। ইউহাও ড্র্যাগন পিল সম্পর্কে কিছুই জানত না, তাই সে স্নো এমপ্রেসের কাছে এ বিষয়ে জানতে চাইল। স্নো এমপ্রেস বলল, ড্র্যাগন পিল হল একটি ড্র্যাগনের ইনার অ্যালকেমি। যখন কোনো ড্র্যাগন নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়, তখন সে নিজের এনার্জি আর কনশাসনেস ব্যবহার করে নিজের শরীরের ভিতরে ড্র্যাগন পিল তৈরি করে। যেমন একটি সোল মাস্টারের জন্য তার সোল গুরুত্বপূর্ণ, তেমনি একটি ড্র্যাগনের জন্য তার ড্র্যাগন পিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ড্র্যাগন পিলের কারণেই তোমার সোল পাওয়ার এত দ্রুত বেড়েছে, আর তুমি খুব শীঘ্রই ব্রেক থ্রু করতে চলেছ। সে আরও বলল, ড্র্যাগন পিল শরীরকে পিউরিফাই করতে খুব কার্যকর। এর ফলে তোমার ব্লাড লাইন আর বোনও অনেক শক্তিশালী হয়ে গেছে। ড্র্যাগন পিল নেওয়ার পর তোমার শরীর এখন একটি ড্র্যাগনের মতো শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ এখন ব্রেক থ্রু করার পর তোমাকে আর চিন্তা করতে হবে না যে পরবর্তী লেভেলে গিয়ে তোমার শরীর সেই এনার্জি সামলাতে পারবে কিনা। ড্র্যাগন পিলের কারণে তুমি সবকিছু সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। বিংবিং বলল,
শাওয়াও ড্র্যাগন পিলের পাওয়ারের শুধু একটা অংশই তোমার শরীরে প্রবেশ করিয়েছে, বাকি পাওয়ার সে তোমার বুকের ভিতরে সিল করে রেখেছে। ভবিষ্যতে যদি তুমি তোমার চেস্টে সোল কাল্টিভেট করো, তাহলে ড্র্যাগন পিলের বাকি পাওয়ারও তোমার শরীরে ছড়িয়ে পড়বে, আর এতে তুমি অনেক উপকার পাবে। স্নো ইমপ্রেস বলল, ড্র্যাগন পিলের পাওয়ার তুমি এভাবে বুঝতে পারো। এর সোল এনার্জি ওয়ান আইজ এসেন্সের থেকে অনেক বেশি বিশেষ। এটা তোমার মার্শিয়াল সোল বডিকে অনেক উপকার করবে। তোমার ট্যালেন্ট দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভবিষ্যতে তুমি তোমার সেকেন্ড সোল বুকের ভিতরে তৈরি করতে পারবে, আর তখন তুমি ড্র্যাগন পিলের পুরো পাওয়ার পেয়ে যাবে। তখন তোমার শরীরের পাশাপাশি তোমার স্পিরিচুয়াল সিও ড্র্যাগনের মতো বিশাল এবং শক্তিশালী হয়ে উঠবে। ভবিষ্যতে যদি বাধ্য হয়ে তোমাকে ডিয়ের সাথে লড়তে হয়, তবুও তুমি তার মোকাবিলা করতে পারবে। এই সব কথা শুনে ইউহাও ভীষণ অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে শাওয়াও তাকে মারার জন্য এত চেষ্টা করছিল, সে হঠাৎ কেন তাকে সাহায্য করছে। এরপর আমরা আবার কিছুক্ষণ আগের দৃশ্য দেখি। ইউহাওকে ড্র্যাগন পিল খাওয়ানোর পর শাওয়াও বলল, তোমার শক্তি দেখে আমি তোমাকে ড্র্যাগন পিল দিতে চাইনি, কিন্তু আমি ব্রাদার মুকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমি পিছিয়ে যেতে পারি না। আমি শিশুইকে থামাতে পারিনি, আর কোনোদিন পারবও না। এখন তোমাকেই হোলি স্পিরিট কাল্টের বিরুদ্ধে লড়ে তাকে থামাতে হবে। টিয়েনমং বলল, আমি আশা করিনি, কিন্তু তোমার মাস্টার মারা যাওয়ার পরেরও তোমাকে সাহায্য করছে। আমার পুরো জীবনে আমি এত ভালো মাস্টার কখনো দেখিনি। তুমি সত্যিই ভাগ্যবান, এমন মাস্টার পেয়েছ। ইউহাও বলল, যদি মাস্টারের কথায় শাওয়াও আমাকে সাহায্য করে, তাহলে সে হোলি স্পিরিট কাল্টে যোগ দিল কেন? আমাকে দ্রুত এটা জানতে হবে। স্নো ইমপ্রেস বলল, এখন এসব ভাবার সময় নয়, তোমাকে স্নো বিয়ার কিং শিয়াওবাইকে ফিরে আনতে হবে। যখন শাওয়াও তোমাকে হেভেনডাউ সিটি থেকে দূরে নিয়ে গিয়েছিল, তখন শিয়াওবাই তোমার গন্ধ পেয়ে তোমার পিছু নিয়েছিল, আর এখন সে শ্রেক সিটির জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ইউহাও এক মুহূর্ত দেরি না করে তাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে গেল। শিয়াওবাই ভীষণ ক্ষুধার্ত ছিল, তাই সে নদীতে ঝাঁপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। যখন সে ইউহাওকে দেখতে পেল, তখন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল এবং গ্র্যান্ডপা বলে তাকে খাবার চাইতে লাগল। ইউহাও তার স্টোরেজ টুল থেকে অনেক খাবার বের করে তাকে দিল। এতে শিয়াওবাই খুব খুশি হয়ে গেল। এরপর আমরা সানশিকে দেখি। যখন সে জানতে পারে যে শ্রেক একাডেমি টাং ইয়াকে বাঁচানোর জন্য 2 জন টাইটেল ডৌলুয়া পাঠাচ্ছে, তখন সে খুশি হয়ে যায়। সে বেইবেইকে বলে, এল্ডার শুয়ানজি এবং ডিন ইয়ানশিয়াও থাকলে আমাদের টাং ইয়াকে বাঁচাতে অনেক সহজ হবে। তারপর সে বেইবেইকে বলে, অনেক দিন ধরে আপনি আমাকে ট্যাং সেক্টে রেখে মিশনে যাচ্ছেন, কিন্তু এবার আমি সিনিয়র টাং ইয়াকে অবশ্যই আপনার সঙ্গে যাব। কিন্তু বেইবেই তাকে না করে দেয়। সে বলে, তুমি ট্যাং সেক্টের পরিস্থিতি জানো, এই সময় আমাদের সোল টুলসের খুব বেশি প্রয়োজন, আর মাস্টার শুয়ান ওয়েন একা সব কাজ সামলাতে পারবে না। যদি তুমি আমাদের সঙ্গে মিশনে চলে আসো, তাহলে আমাদের অনেক সমস্যা হবে, কারণ পুরো সেক্টে ইউহাওর পর তোমার চেয়ে ভালো সোল টুলস আর কেউ বানাতে পারে না। এরপর সে ইউহাওর দিকে তাকিয়ে বলতে লাগল, ট্যাং সেক্ট প্রতিষ্ঠার পর থেকে ইউহাও প্রতিটা মিশনে যাচ্ছে। আমার মনে হয় এখন তাকে বিশ্রাম দেওয়ার সময় এসেছে। সে মাস্টার জিনের সঙ্গে মিলে সোল টুলস বানাবে, আর আমি আপনার সঙ্গে মিশনে যাব। বেইবেই বলল, তুমি ঠিক বলছো। এই সময় সানমুন এম্পায়ার চারদিকে ইউহাওকে খুঁজছে। যদি হোলি স্পিরিট কাল্টের সঙ্গে লড়াইয়ের সময় সানমুন এম্পায়ারের লোকজন এসে পড়ে, তাহলে ইউহাওর প্রাণের ঝুঁকি হতে পারে, তাই তাকে এখানে রাখার প্রস্তাবটা ভালো। ঠিক তখন মাস্টার জুয়ান ওয়েন সেখানে এসে পৌঁছালেন। তিনি বললেন, আমিও চাই ইউহাও মিশনে না গিয়ে সোল টুলস বানানোর কাজ করুক, কারণ তাকে নিজের সোল পাওয়ারের সঙ্গে সঙ্গে সোল টুলস বানানোর দিকেও মনোযোগ দিতে হবে। ইউহাও বলল, যাই হোক, আমাকে টাঙ্গিয়াকে বাঁচাতে যেতেই হবে। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু টাঙ্গিয়ার জন্য। যদি সে আমাকে সাহায্য না করত, তাহলে আমি কখনো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। জুয়ান ওয়েন বললেন, আমি জানি তুমি টাঙ্গিয়াকে বাঁচাতে খুব আগ্রহী, কিন্তু আমি দেখছি এই কয়েকদিন তুমি বেশ অসাবধান হয়ে পড়ছ, আর তোমাকে নিজের ওপর কাজ করতে হবে। ইউহাও বলল, আপনি কি বলছেন? আমি এমন কি করেছি যে আমি আপনাকে অসাবধান মনে হচ্ছি? আমি আমার কাল্টিভেশন থেকে একটুও মন সরাইনি, আর এমনকি আমার সোল পাওয়ারও লেভেল 80-তে পৌঁছে গেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে ইউহাওর সোল পাওয়ার লেভেল 80-তে পৌঁছে গেছে। জুয়ান ওয়েন বললেন, এটা খুশির বিষয় যে তোমার সোল পাওয়ার নতুন স্তরে পৌঁছেছে, কিন্তু সোল মাস্টার হওয়ার পাশাপাশি তুমি একজন সোল টুল মাস্টারও। তুমি অনেক দিন ধরে লেভেল 7 সোল টুল মাস্টার হয়ে আছো। এখন তোমাকে এগোতে হবে, কারণ তোমার শত্রুরা খুবই শক্তিশালী, আর যদি তুমি সানমুন এম্পায়ারকে হারাতে চাও, তাহলে তোমার উচ্চ স্তরের সোল টুলসে প্রয়োজন হবে।
ইউহাও বুঝতে পারল যে নিজের সোল পাওয়ার বাড়ানোর চেষ্টায় সে সোল টুলসের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন সে সিদ্ধান্ত নিল দ্রুত ব্রেকথ্রু করে লেভেল 8 সোল টুল মাস্টার হবে। জুয়ানহুয়েন তাকে লেভেল 8 ডিকম্পোজিশন ক্যাননের ডায়াগ্রাম দিয়ে বললেন, যদি তুমি 3 দিনের মধ্যে ডিকম্পোজিশন ক্যানন বানিয়ে ফেলতে পারো তাহলে আমি তোমাকে লেভেল 8 সোল টুল মাস্টার বানিয়ে দেব, আর তারপর তুমি টাঙ্গিয়াকে বাঁচানোর মিশনে যেতে পারবে। ইউহাও এক মুহূর্তও নষ্ট না করে ডিকম্পোজিশন ক্যানন বানানোর জন্য সোল টুল ল্যাবে চলে গেল। কে দেখতে চেয়েছিল ইউহাও এত কম সময় কিভাবে 8 লেভেল সোল টুল বানায়? তাই শাসি জিওর সঙ্গে মিলে ইউহাওর উপর নজর রাখতে লাগল। সে বলল, ডিকম্পোজিশন ক্যানন এমন এক ধরনের সোল টুল যা স্পেশাল ফিশন ব্যবহার করে ভয়ঙ্কর শক্তি তৈরি করে, আর সিঙ্গেল অ্যাটাক সোল টুলসের মধ্যে এটাকে সবচেয়ে শক্তিশালী ধরা হয়। যদি সঠিকভাবে বানানো যায় তাহলে ডিকম্পোজিশন ক্যানন এমন সোল টুলসের মধ্যে পড়ে যেগুলো বানানো খুবই কঠিন। এমনকি মাস্টার জিনের মতো 9 লেভেল সোল টুল মাস্টারদেরও এটা বানাতে সমস্যা হয়। আমি দেখতে চাই ইউহাও 3 দিনের মধ্যে এটা বানাতে পারে কিনা। ঠিক তখন শুয়ানওয়ান সেখানে এসে বললেন, তোমাদের সবার মনে হচ্ছে আমি ইউহাওকে মিশনে যেতে বাধা দেওয়ার জন্য এমনটা করছি, কারণ 3 দিনের মধ্যে লেভেল 8 সোল টুল বানানো খুব কঠিন। কিন্তু আসলে তা নয়। আমি চাই ইউহাও দ্রুত এগিয়ে যাক, আর আমি তার কাছ থেকে ডিভাইন আইস ক্রিস্টাল সম্পর্কে কিছু জানতে চাই। সম্প্রতি আমি জেনেছি যে ডিভাইন আইস ক্রিস্টাল পৃথিবীর সব টপ টিয়ার রেয়ার মেটালসের চেয়েও উন্নত। এর মানে আমরা ডিভাইন আইস ক্রিস্টাল ব্যবহার করে লেভেল 9 সোল টুলস বানাতে পারি, আর যদি এই ক্রিস্টাল সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে হয়তো লেভেল 10 সোল টুলসও বানানো সম্ভব। এই কথা শুনে কে এবং তার সঙ্গীরা স্তম্ভিত হয়ে গেল, কারণ লেভেল 10 সোল টুল বানানো তাদের কাছে স্বপ্নের মতো ছিল। শুয়ানওয়ান বললেন, আমার কাল্টিভেশন লেভেল খুব বেশি নয়, আর আমার মার্শাল ওয়াল অ্যাট্রিবিউট দিয়ে আমি ডিভাইন আইস ক্রিস্টাল সঠিকভাবে ব্যবহার করতে পারি না। কিন্তু ইউহাওর কাছে আল্টিমেট আইস আছে, যার সাহায্যে সে ডিভাইন আইস ক্রিস্টালের প্রতিটি অংশ ভালোভাবে বুঝে তা ব্যবহার করতে পারে। তবে এর জন্য ইউহাওকে আগে একজন অসাধারণ সোল টুল মাস্টার হতে হবে। জিও বলল, আপনি ইউহাওর ভবিষ্যতের কথা ভেবে তাকে 8 লেভেল সোল টুলস বানানোর কাজ দিচ্ছেন। আপনি সত্যিই একজন ভালো মাস্টার, আর আমি আশা করি ইউহাও আপনাকে নিরাশ করবে না। শুয়ানওয়ান মনে মনে ভাবতে লাগলেন, ইউহাও তোমাকে এভাবেই এগিয়ে যেতে হবে। নিজের ট্যালেন্ট দিয়ে আমি শুধু লেভেল 9 সোল টুল মাস্টার হতে পেরেছি, আর স্ট্র্যাক একাডেমিতে শুধু তুমি একাই আছো যে লেভেল 10 সোল টুল মাস্টার হতে পারো। এভাবেই ভাবতে ভাবতে সে সেখান থেকে চলে গেল। ইউহাও ডিকম্পোজিশন ক্যানন বানাতে 2 দিন কেটে গেল, আর তৃতীয় দিনে সবার মনে হতে লাগল যে ইউহাও হয়তো ক্যানন বানাতে পারবে না। কিন্তু ঠিক তখনই ল্যাবের ভেতর থেকে প্রচণ্ড শক্তির বিস্ফোরণ বাইরে বেরিয়ে আসে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং ইউহাওকে দেখতে ল্যাবের বাইরে জড়ো হয়। ইউহাওর শরীর থেকে ভয়ঙ্কর শক্তি নির্গত হচ্ছিল। এটা দেখে শুয়ানওয়ান এবং সবাই বিস্মিত হয়ে যায়। মনোযোগ দিয়ে দেখার পর শুয়ানওয়ান বুঝতে পারে যে ইউহাও নিজের সোল কোর তৈরি করে ফেলেছে। এতে সে খুবই অবাক হয়, কারণ এখনও পর্যন্ত সে নিজে সোল কোর তৈরি করতে পারেনি। ইউহাও এখনও সোল টুল বানানো শুরুই করেনি, কিন্তু এখন সে ক্যানন তৈরির কাজ শুরু করে দেয়। প্রথমে সে মেটাল ভেঙে ক্যাননের বিভিন্ন অংশ তৈরি করে, আর সেই অংশগুলো বানাতে ডিভাইন আইস ক্রিস্টালও ব্যবহার করে, যা দেখে শুয়ানওয়ান খুশি হয়ে যায়, কারণ সে ইউহাওকে ডিভাইন আইস ক্রিস্টাল ব্যবহার করে কিছু বানাতে দেখতে চেয়েছিল। ইউহাও খুব দ্রুত সব পার্টস তৈরি করে ফেলে এবং সঙ্গে সঙ্গে নিজের লাইফ গার্ডিয়ান ব্লেড ব্যবহার করে ক্রিস্টালের উপর কোর ফরমেশন তৈরি করতে শুরু করে। এটা দেখে স্যানশি খুব অবাক হয়ে যায়। সে শুয়ানওয়ানকে জিজ্ঞেস করে, ইউহাও তো এখনই ক্যাননের পার্টস বানিয়েছে, আর এখন সে বিশ্রাম না নিয়ে আবার নতুন ফরমেশন বানাতে শুরু করেছে। এভাবে সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বে এবং পরে পার্টস জোড়ার সময় সমস্যায় পড়বে। শুয়ানওয়ান বলল, ইউহাও ডিকম্পোজিশন ক্যাননের প্রতিটি বিষয় খুব ভালোভাবে জানে। যদি সে কাজ থামায় তাহলে তার রিদম ভেঙে যাবে, আর ক্যানন লেভেল 8 না হয়ে লেভেল 7এই থেকে যাবে। ডিকম্পোজিশন ক্যানন বানানোর সবচেয়ে কঠিন অংশ হল ক্রিস্টালের উপর 24টি কোর ফরমেশন তৈরি করা, আর শেষে সেগুলোকে 3টে সেন্ট্রাল কোর ফরমেশনে যুক্ত করা। এই 24টি কোর ফরমেশন লেভেল 7 সোল টুলের কোর ফরমেশন থেকেও বেশি জটিল। কিন্তু ইউহাও যেভাবে ফরমেশন তৈরি করছে, আমি নিশ্চিত সে সেন্ট্রাল ফরমেশন সেট করতে কোনো সমস্যায় পড়বে না। ইউহাও 24টি ফরমেশন তৈরি করার পর 3টে সেন্ট্রাল কোর ফরমেশনও বানিয়ে ফেলে। তার গতি দেখে সবাই খুব খুশি হয়। কেউ বলে বিশ্বাসই হচ্ছে না
ইউহাও এত কম সময় সব ফরমেশন তৈরি করে ফেলেছে। এখন ডিকম্পোজিশন ক্যানন প্রায় সম্পূর্ণ। সোয়ান ওয়েন বলল, আমি যখন জীবনে প্রথমবার লেভেল 8 ডিকম্পোজিশন ক্যানন বানানোর চেষ্টা করেছিলাম, তখন এটাকে ঠিকভাবে বানাতে আমার 6 দিন লেগেছিল, আর শুধু কোর ফরমেশন বানাতেই 3 দিন সময় লেগেছিল। ইউহাওয়ের গতি দেখে মনে হচ্ছে সে কয়েক মিনিটের মধ্যেই ক্যানন শেষ করে ফেলবে। ইউহাও সব কোর ফরমেশন তৈরি করে ফেলে এবং এখন সে নিজের ট্রু মার্শাল সোল বডি সক্রিয় করে ক্যাননের সব পার্টস জোড়া লাগাতে শুরু করে। সে মনে মনে ভাবে, কোর ফরমেশন যতই জটিল হোক, শেষ পর্যন্ত সেটা একটা ফরমেশনই। যদি আমি মন শান্ত রাখি এবং বেশি সোল পাওয়ার ব্যবহার করি, তাহলে সহজেই সব পার্টস কোর ফরমেশনের সঙ্গে যুক্ত করা যাবে। আমার সোল পাওয়ার এবং স্পিরিচুয়াল পাওয়ার ইতিমধ্যেই ডো লো লেভেলে পৌঁছে গেছে, যার সাহায্যে আমি একটি টাইটেল ডো লোর সঙ্গেও লড়তে পারি, অর্থাৎ পার্টস জোড়া লাগাতে আমার কোনো সমস্যা হবে না। দেখতে দেখতে ইউহাও সব কোর ফরমেশন পার্টসের সঙ্গে যুক্ত করে ফেলে, ফলে ক্যাননের পাওয়ার কোর তৈরি হয়ে যায়। এখন শুধু তাকে কোরের মধ্যে পাওয়ার ঢোকাতে হবে। ইউহাও আইস নিডল ব্যবহার করে কোরের মধ্যে পাওয়ার প্রবেশ করানোর চেষ্টা করতে থাকে। সোয়ানম্যান বলে, ডিকম্পোজিশন ক্যাননের পার্টসকে পাওয়ার কোরের সঙ্গে যুক্ত করাও খুব কঠিন। যদি ইউহাও সামান্যও ভুল করে, তাহলে পাওয়ার কোর বিস্ফোরিত হয়ে যাবে এবং তার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। শুরুতে ইউহাও কিছুটা সমস্যায় পড়ছিল, কিন্তু যখন সে নিজের নেক্রোম্যান্সি ব্যবহার করে, তখন আইস নিডলের সাহায্যে কোরের ভেতরে পাওয়ার ঢুকিয়ে দেয় এবং এক মুহূর্ত দেরি না করে সেটাকে ক্যাননের মধ্যে স্থাপন করে দেয়। ডিকম্পোজিশন ক্যানন সম্পূর্ণ হয়ে যায়। এটা দেখে সোয়ানম্যান এবং সবাই খুশি হয়ে ওঠে। ইউহাও সোয়ানম্যানকে ক্যানন পরীক্ষা করতে বলছিল, কিন্তু সোয়ানম্যান তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমি তোমাকে পুরো ক্যানন বানাতে দেখেছি, আর তুমি একটুও ভুল করনি, তাই এটাকে পরীক্ষা করার কোনো দরকার নেই। তুমি আবারও তোমার ট্যালেন্ট দিয়ে আমাদের সবাইকে বিস্মিত করেছ, আর এখন আমি তোমাকে লেভেল 8 সোল টুল মাস্টার ঘোষণা করতে পারি। সেই ইউহাওকে লেভেল 8 সোল টুল মাস্টারের ব্যাজ দিয়ে দেয়। ইউহাও ডিকম্পোজিশন ক্যানন বানিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছে। তাই এখন সে তার সঙ্গী এবং 2 ডুয়োলুওকে নিয়ে টাং ইয়াকে বাঁচানোর মিশনে রওনা হয়। হেভেন দাও এম্পায়ারের সীমানায় পৌঁছে তারা অসংখ্য সৈনিকের মৃতদেহ দেখতে পায়। চারদিকে ধ্বংসস্তূপের দৃশ্য। সেখানে বলা হয়, সান মুন এম্পায়ার হেভেন দাও এম্পায়ারের অর্ধেক এলাকা দখল করে নিয়েছে। তাই হেভেন দাও এম্পায়ারের সেনাবাহিনী এসপি সিটিতে ডিফেন্সিভ ফরমেশন তৈরি করে নিজেদের রক্ষা করছে। হেভেন দাও এম্পায়ার, ডোলিং এম্পায়ার এবং স্টার লো এম্পায়ার একত্র হয়ে 5 লক্ষ সৈন্যের একটি বাহিনী গঠন করেছে, যাতে তারা সান মুন এম্পায়ারের মোকাবিলা করতে পারে। সান মুন এম্পায়ারও এত সহজে হার মানার মতো নয়। তাদের 3 লক্ষ সৈন্যের বাহিনী এসপি সিটি থেকে 50 মাইল দূরে অবস্থান করছে। এই সব আলোচনা করতে করতে তারা সামনে এগিয়ে যায়। অন্যদিকে টিয়ানরেনের আদেশে ইম্পিরিয়াল ডক্টর জুজির শরীরে টিয়ানরেনের রক্ত প্রবেশ করাতে আসে, যাতে জুজি তার সন্তানের জন্ম দিতে পারে। জুজি এটা করতে চায় না, কিন্তু তার কাছে কোনো উপায় থাকে না। এর সঙ্গে সঙ্গেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, প্লিজ কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। প্রথমে পুরো কথাটা শুনবে, তারপর কোনো কিছু কমেন্ট করবে। তার আগে কিচ্ছু কমেন্ট করবে না, ওকে? তাহলে আমি পয়েন্টে চলে আসি। সো বন্ধুরা, সোল ল্যান্ড 2 সিরিজটা শেষ হতে আর মাত্র 5-6টা এপিসোড বাকি আছে। সো এর মধ্যে আমার একটু সমস্যা হচ্ছে, এটার কথা পরে বলি। সো সোল ল্যান্ড 2 সিরিজ ছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটা সিরিজ আছে, সেগুলোও শেষ করতে হবে। আর ইদানিং তোমাদের কমেন্ট দেখে বুঝেছি তোমাদের সোল ল্যান্ড 2 সিরিজটা অনেক বেশি পছন্দ। সো আমি ভাবছি আগে এটা লেটেস্ট এপিসোড পর্যন্ত নিয়ে যাই। শেষ তো হবে না, কিন্তু আর মাত্র 5-6টা এপিসোড আছে, তাই লেটেস্ট পর্যন্ত চলে আসব। সো আমি ভাবছি আগে এটাকে লেটেস্ট পর্যন্ত নিয়ে যাই। তোমরা কি বলো, এটা আমাকে জানাবে। আর যারা অন্য সিরিজের জন্য অপেক্ষা করছো, প্লিজ আর একটু ধৈর্য ধরো। আর মাত্র 5-6টা এপিসোড, তারপরেই এটা লেটেস্ট পর্যন্ত চলে যাবে। সো আমি ভাবছি এই কয়েকদিন অন্য সিরিজ না দিয়ে শুধুমাত্র সোল ল্যান্ড 2 এর এপিসোডগুলোই দিব। এখন বলি কেন শুধু এই সিরিজের এপিসোড দিব আর আমার সমস্যাটা কি। গাইজ, অ্যাকচুয়ালি আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে। সো এটা যেতেই হবে, কিছু করার নেই। আমি তোমাদের খুলেই বলি, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান। সো সেজন্য যেতেই হবে, না গেলে কি হবে বুঝতেই পারছো। সো আমি যদি চলে যাই, তাহলে সোমায়া ভিডিও এডিট করতে পারবে না, আর আমার সেকেন্ড চ্যানেলেও ঠিকমতো ভিডিও দিতে পারবো না। সো তোমরাই বলো, এভাবে যদি ভিডিও মিস দিই তাহলে তোমরা কি করবে সেটা আমি জানি, কারণ তোমাদের আমি ভালোভাবেই চিনি। এই তো একটু আগেই একটা ভিডিও আপলোড করলাম, আর ভিডিওর নিচে কমেন্টে বলেও দিয়েছি কপিরাইট ইস্যু ছিল, সেই জন্য ভিডিও ছোট করতে হয়েছে। নেক্সট পার্ট ঠিক করে পরে আপলোড করব।
তোমরা কমেন্ট দেখছো কিনা জানি না, কিন্তু অনেকেই তখনও কমেন্ট করতেছে, ভাই ভিডিও এত ছোট কেন? ভাই আপনি আগে ভালো ছিলেন, এখন পছন্দ করা শুরু করেছি আর আপনি ভিডিও ছোট করা শুরু করেছেন, আপনিও সব ইউটিউবারের মতো হয়ে যাচ্ছেন। হ্যাঁ ভাই, এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো। আরে দেখো, আবার পয়েন্ট মিস করে ফেললাম। দেখছো, তোমাদের সাথে কথা বলতে গেলে কথা শেষই হয় না। ওকে, যেটা বলছিলাম, আমি চাই না চ্যানেলে ভিডিও আপলোড বন্ধ হয়ে যাক। আর তোমরা যারা আমার পোস্ট দেখছো তারা জানো আমি একটু সমস্যার জন্য ঢাকা গিয়েছিলাম, আর সেখান থেকে আসার পর দেরি না করে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। কয়েকটা ভিডিও বানিয়েও রেখেছি, সো সেগুলো আজকে রাতের মধ্যে আপলোড করে রাখবো। তারপর যে কয়দিন আমি বাড়িতে থাকবো না, সেই কয়দিন প্রতিদিন বিকাল 5টার মধ্যেই পাবলিশ হয়ে যাবে। সো আশা করে তোমরা প্রতিদিন ভিডিও দেখতে পারবে। দেখছো, তোমাদের জন্য আমি কত কষ্ট করি, তারপরও তোমরা কমেন্টে উল্টাপাল্টা কথা বলো। এটা কি ঠিক? তোমরাই বলো। আমাকে তোমাদের ছোট ভাই মনে করে একটু মোটিভেশন দিবা, তা না আরও মন খারাপ করে দাও। ওকে, এসব বাদ দেই। সো তোমরা যারা আমার সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসো নাই, প্লিজ একবার গিয়ে ঘুরে আসো। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে অনেক ভালো ভালো সিরিজ এক্সপ্লেন করা হয়, আর সেখানেও আমি রেগুলার ভিডিও আপলোড দেই। সো প্লিজ একবার দেখে আসবে। আর যারা এই চ্যানেল থেকে সেখানে যাবে, তারা গিয়ে একটা কমেন্ট করে আসবে, ভাই আমি আপনার ফার্স্ট চ্যানেল থেকে এসেছি, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর আবার বলে রাখি, সেই চ্যানেলের লিংক আমার চ্যানেলের বায়োতে দেওয়া আছে, আর আমি এন্ড স্ক্রিনেও সেই চ্যানেলের একটা ভিডিও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও যেতে পারো। সো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।